মোহাম্মদ ইউনূসের উপর আস্থা কমছে গোটা বাংলাদেশের জনগণের। বাটপারের সরকার আমরা আর চাই না। ইতিমধ্যেই সোচ্চার হচ্ছে বাংলাদেশের মানুষ। একদিকে সরাসরি চাপে মোহাম্মদ ইউনূস, সেনা প্রধান এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির চাপে এখন সরাসরি চাপে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে, পালিয়ে যাবে, গ্রেফতার হবে। যখন এতগুলো প্রশ্ন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে খাড়া হচ্ছে, তখন নতুন করে বাংলাদেশের মানুষ জেগে উঠছে। বাংলাদেশে এই বাটপারের সরকার চলছে, এই সরকার আমরা আর দেখতে চাই না। কি বলছে বাংলাদেশের জনগণ, কি চাইছেন তারা, শোনাবো আপনাদের। 5 আগস্টের পরে টাকার কুমির হয়ে গেছে, এত পরিমাণ টাকা হয়ে গেছে, জুতা 20,000 টাকার পড়তেছে। ফকির নির্বুতের নাম মিয়া খা, যারা ভাত খাইতে ভাত পায় নাই এক হিসাবে টোকাই, এখন দাপট দেখলে কি বলবো ভাষাই খুঁজে পাই না। পদত্যাগ কেন চাই বুঝতেই পারতেছেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইনভেস্ট আমরা দেখতে চাই না, এই সুদ করে আমরা চাই না। আমরা আগে সরকারি ভালো আসলে, আজকে যদি মুক্তিযুদ্ধের নাম না থাকে, 71-এর কোনো ইতিহাস না থাকে, তাহলে কোন ইতিহাসে আপনারা দেশ চালাইবেন? আপনারা তো আমাদের সন্তান, আপনারা যদি আমাদের নাম হচ্ছে আপনাদের নাম দিয়া রাখেন, আপনারা তো 71-এর সন্তান না। সরকার নাকি? আচ্ছা আচ্ছা, তার মানে আপনার উপর সন্তুষ্ট না। ইউনূসে আর আস্থা নেই বাংলাদেশের মানুষের। আপনারা শুনলেন যে কিভাবে তারা প্রতিক্রিয়া দিয়েছেন, এবং এরই পাশাপাশি বাংলাদেশে বাটপারের সরকার চলছে, ইউনূসকে আমরা দেখতে চাই না বলে মন্তব্য করলেন। এই সুৎখোরকে আমরা চাই না, আগে সরকারি ভালো ছিল। 5 আগস্টের পরে প্রায় টাকার কুমির হয়ে গেছে সবাই। মুক্তিযুদ্ধের ইতিহাস কখনই মোছা যাবে না। ক্ষোভের বহিঃপ্রকাশ বাংলাদেশের জনগণের। এ বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি নিউজ রুমে চলে যাব। রয়েছে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, বাংলাদেশ থেকে এখন ইউনূস পালিয়ে যাবে, পদত্যাগ করবে, নাকি তাকে গ্রেফতার করা হবে? যখন এতগুলো প্রশ্ন উঠছে, সেদিকে যখন একদিকে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তার একটা প্রশ্ন, তখন বাংলাদেশের মানুষ নতুন করে ক্ষেপে উঠেছে। তুমিও নিশ্চয়ই শুনলে যে বাংলাদেশের মানুষ কি চাইছে। তাহলে এখন নতুন করে কি বাংলাদেশকে ভাবতে হবে? অবশ্যই স্মৃতি, আমরা যে বাইটগুলো দেখালাম তাতে খুব স্পষ্ট বাংলাদেশের মেহনতি মানুষ যারা দিন আনেন দিন খায়, তারাও যেমন বুঝতে পারছে, এখন সে দেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও বুঝতে পারছেন। আমি স্মৃতি একটা কথা খুব পরিষ্কার, তুমি যে কথা বলছিলেন, একটা সাঁড়াশি আক্রমণের মুখোমুখি পড়েছে ইউনূস, এবং এটাই হওয়ার ছিল। আমরা যদি দেখি গত 9 মাসে 9টি দেশে সফর করেছেন। যে দেশে সফর করেছেন সে দেশে বাংলাদেশের সর্বনাশ হয়েছে। কেন বলছি? তার কারণ হয় বাংলাদেশিদের ভিসা আরও কড়াকড়ি হয়েছে, অথবা তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়েছে। তার কারণ মোহাম্মদ ইউনূস তার একটাই ব্রত ছিল, সেটা হচ্ছে তিনি ক্ষমতা দখল করেছেন কতগুলি শক্তির কাছে আত্মসমর্পণ করে। এবং পরিষ্কার আমরা জানি যে বাংলাদেশের সংবাদপত্রেই প্রকাশিত হয়েছে যে 2019 সাল থেকে এই ষড়যন্ত্র বা ব্লুপ্রিন্ট রচনা হচ্ছিল, এবং সেই কথা মতো তিনি এসে মসনদে বসেন। তখন কারা ছিল? ডেমোক্র্যাটরা ছিল। জো বাইডেন ইউনাইটেড স্টেটসের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। তারপর ডোনাল্ড ট্রাম্প চলে এলেন নির্বাচনের মাধ্যমে। মাথায় হাত পড়ল ইউনূসের, কারণ তিনি এই মুহূর্তে অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, সুতরাং তিনি পিতৃহারা হলেন, এক কথায় অনাথ হয়ে গেলেন। যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ যাদের জন্য সিংহাসনে বসেছিলেন, সেই জো বাইডেন বা ডেমোক্র্যাটরা যখন নেই, তখন বাধ্য হলেন তিনি চীনে যেতে। চীনে গিয়ে তিনি নানান কথা বলেন, এবং আমাদের মনে আছে এই যে আমাদের 7 সিস্টারকে ল্যান্ডলকড বলা বা গার্ডিয়ান অফ দ্য ওশান, অর্থাৎ তারাই নাকি সাগরের অভিভাবক, এসব বড় বড় কথা বললেন। চীন বাণিজ্য এবং চীন খুব ভালো মতো কূটনীতিটা বোঝে। চীন কখনোই বাংলাদেশের জন্য ভারতের এই এত বড় মার্কেট তারা হাতছাড়া করবে না। সুতরাং আবার ভিক্ষের কৌটো নিয়ে এখন তিনি আবার শরণাপন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউএন এর দ্বারা পরিষ্কার জিজ্ঞেস করেছে এবং বলেছে যে তোমরা যদি আমাদের চুক্তিতে হ্যাঁ বলো তাহলে আছি, নতুবা নেই। চুক্তিটা কি? হিউম্যানিটেরিয়ান করিডর অর্থাৎ মানবিক করিডর ব্যবহার করা, অর্থাৎ রাখাইনে
যে বিভিন্ন জিনিসপত্র পাঠানো হবে আরাকান আর্মিকে, সেটা মেনে নিতে হবে। অর্থাৎ একদিকে বাংলাদেশ বিরোধী কাজ তিনি করে চলেছেন, আসলে তিনি গোটা দেশটাকে বিক্রি করতে চান। বাংলাদেশের মানুষ দেরি হলেও বুঝতে পেরেছে এবং সেই জন্যে বাংলাদেশে সুতীব্র প্রতিবাদ চলছে। আমরা চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন বন্দর এলাকা থেকে শুরু করে গত কয়েকদিন ধরে দেখেছি মানুষের ঢল নামছে। এবার মোহাম্মদ ইউনূস কি করলেন, তার তুরুপে শেষ তাসটা চাললেন। অনেকে বলছেন এটা মোহাম্মদ ইউনূসের ন্যাকামি, আবার অনেকে বলছেন না, এটা ছাড়া আর কোনো গতি ছিল না। নাহিদকে ডেকে নিলেন, অর্থাৎ এনসিপির আহ্বায়ক, তাকে ডেকে নিলেন, বললেন প্রচার করো, আমি পদত্যাগ দিতে চাই। পদত্যাগ কিন্তু দেননি, অর্থাৎ শেষ অস্ত্র। এই শেষ অস্ত্র কেন? তার কারণ সেনাবাহিনীর প্রধান আমরা জানি যে ওয়াকারুজ্জামান, তিনি খুব পরিষ্কার বলে দিয়েছে যে এইভাবে মিলিটারিকে অর্থাৎ আর্মিকে ব্যবহার করা যাবে না। তার কারণ পুলিশ প্রশাসন সহ বিভিন্ন এজেন্সি কাজ করতে পারছে না, সেনাবাহিনীকে রাস্তায় নেমে প্রশাসনের কাজ করতে হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেনা প্রধান পেশাদার মানুষ, তিনি বলছেন সেনাবাহিনীকে এইভাবে নষ্ট করা যাবে না। সেনাবাহিনীর কাজ দেশকে অতন্দ্র প্রহরায় দেশকে রাখা এবং সেনাবাহিনীকে এইভাবে তাদের সময় নষ্ট করা যাবে না। সুতরাং তিনি হুঁশিয়ারি দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তোমাকে নির্বাচন করতে হবে। কাকে বলেছেন? মোহাম্মদ ইউনূসকে বলেছেন। তাতেই মোহাম্মদ ইউনূস একেবারে যাকে বলে একেবারে কাটা ঘায়ে নুনের ছেটা পড়েছে। তার কারণ নির্বাচনটা তিনি কিছুতেই করতে চান না। তিনি যেটা করতে চান সংবিধানকে পরিবর্তন করে রাষ্ট্রপতি পদে বসতে, যাতে কোনো নির্বাচিত সরকার এলে রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতিই থাকেন, এবং তিনি নির্বাচনটা কিছুতেই করছেন না। তার প্রাথমিক শর্ত ছিল একটাই, সেটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ তৈরি করা। সেটা 9 মাসে করেনি। রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ খেপে গিয়েছে এবং এই মুহূর্তে তিনি তার শেষ অস্ত্র অর্থাৎ তুরুপের তাস ফেলেছেন। আরেকটা কথা বলে আমি শেষ করব যে মোহাম্মদ ইউনূস এই গত 9 মাস সময় কাটিয়েছেন, অর্থাৎ টাকায় কোন ছবি থাকবে অথবা মুজিবুর রহমানের কোন কোন জাদুঘর ভাঙা হবে, এসবে তিনি ব্যাপৃত ছিলেন এবং তীব্র মৌলবাদী শক্তি তাকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে তিনি সহায়তা করছেন যাতে মানুষের দৃষ্টিকোণ ঘুরিয়ে দেওয়া যায়। অর্থাৎ হিন্দু মুসলমানে ভাগ করে দিয়ে তিনি ভাবছেন পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে ভাবছেন যে দেশের মধ্যে তিনি মৌলবাদীদের বাহবা পাবেন। একথা মনে রাখতে হবে, 5 থেকে 7% বেশি মৌলবাদী বাংলাদেশে নেই। সুতরাং এক কথায় গদি হারার ভয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস চাইছেন যে পদত্যাগপত্রকে শিখণ্ডী হিসেবে খাড়া করে এমিরেটাস রাষ্ট্রপ্রধান হিসেবে, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে স্বৈরাচারী হয়ে এক নায়কতন্ত্র তিনি প্রতিষ্ঠা করবেন বাংলাদেশে। স্মৃতি, একদম। ঋতুদা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও আসবো তোমার কাছে। কোন কোন মামলায় এই 8-9 মাসে অব্যাহতি নিয়ে নিয়েছেন মোহাম্মদ ইউনূস, সেই তালিকাও একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গদিতে বসেই কার্যত মামলা থেকে অব্যাহতি, প্রধান উপদেষ্টা হয়েই কর ফাঁকি মামলায় অব্যাহতি পান মোহাম্মদ ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ছিল ইউনূসের বিরুদ্ধে। গ্রামীণ টেলিকমের পরিচালকদের হয়েছিল 6 মাসের কারাদণ্ড। শপথ নেওয়ার আগের দিনই সেই মামলা খারিজ হয়ে যায়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গ্রামীণ ইউনিভার্সিটি ইউনূসের সংস্থা, অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ। অর্থাৎ শুধু টাকা নয় ছয়, সুদ খাওয়া বা আর্থিক তছরূপ নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় যা কঠোরতম দিকে এগিয়ে যাচ্ছিল মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, একেবারে প্রধান উপদেষ্টা হয়েই তা থেকে অব্যাহতি পেয়ে গেলেন। মানে এখানেও একটা বড় সড়ো তার পদকে ব্যবহার করা বা অপব্যবহারেরও অভিযোগ উঠছে। ঋতুদা, অবশ্যই স্মৃতি যে মামলাগুলোর কথা বললেন আমরা জানি, গ্রামীণ ব্যাংক, মাঝে মাঝে আমার বিস্ময় লাগে যে সুদীপ্ত সেন চিটফান্ড খুলে এখন জেলে পড়ছেন, আর অপরদিকে গ্রামীণ ব্যাংকের নামে চিটফান্ড খুলে অর্থাৎ সহজ শর্তে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যেভাবে নিষ্পেষণ করেছেন বাংলাদেশের গ্রামীণ মানুষকে, সেই ক্ষেত্রে কিন্তু তিনার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, যে কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। শ্রম আইন ভঙ্গ করেছেন। আমি স্মৃতি একটা কথা খুব পরিষ্কারভাবে বলবো যে দেখো এই মানুষটি এমন যদি ব্যক্তি
যার পিএইচডি ডক্টরিয়াল থিসিসটা যদি কেউ ভালো মতো বিশদে পড়ে বুঝবে যে কোথা থেকে টুকে এবং বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্সের নামে তিনি নোবেল জয়ী হয়ে গেলেন। কেন? নোবেল পুরস্কার শান্তির জন্য কি শান্তি প্রতিষ্ঠা করেছেন? সেটা হচ্ছে গ্রামীণ মানুষদের নিষ্পেষণ করার, শান্তিতে নিষ্পেষণ করার একটা জাতাকল তিনি তৈরি করেছেন। এবং আমি একবার বলতে বাধ্য হচ্ছি যে এই নোবেল প্রাইজ ফর পিস যেমন আমরা জানি মাদার টেরেসার মতো ব্যক্তিত্ব পেয়েছেন, আবার এরকম অজস্র উদাহরণ আছে যে নোবেল পুরস্কারটা ঠিক হয়নি, পরবর্তীকালে নোবেল পুরস্কার কমিটির বিভিন্ন সদস্যরা স্বীকার করেছেন। আসলে এই সমস্ত নোবেল অনেক ক্ষেত্রেই সুপারিশে হয়। ক্লিন্টন ফাউন্ডেশনের একজন সেলসম্যান ছিলেন, ডেমোক্র্যাটরা তাকে তৈরি করেছিলেন, এবং বাংলাদেশে এই ডেমোক্র্যাটদের প্রতিনিধি ছিলেন এই ভদ্রলোক অর্থাৎ মোহাম্মদ ইউনুস, এবং তিনি তার চাতুর্য দ্বারা প্রচুর অর্থ করেছেন। মানে সৌরশক্তি থেকে গ্রামীণ বিভিন্ন ব্যবস্থাকে নিয়ে এসে এনজিও তৈরি করে প্রভূত অর্থের মালিক। দরকার ছিল তার ক্ষমতা, এবং অনেকে বলেন তিনি কতটা ভাগ্যবান যে তিনি যেহেতু ক্লিন্টনদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে নোবেল পুরস্কার, এবং আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি অনির্বাচিত রাষ্ট্রপ্রধান। সুতরাং এই মানুষটি সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে তার বক্তব্যই খুব পরিষ্কার যে তার সঙ্গে জনগণ নেই। তিনি ওপর থেকে বসিয়ে দেওয়া একজন মানুষ, তিনি বাংলাদেশকে বিক্রি করতে এসছেন, এবং এই বিক্রিতে আমাদের আপত্তি ছিল না, কিন্তু এই বিক্রির পেছনে তার তীব্র ভারত বিদ্বেষ, এবং তীব্রভাবে তিনি বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ অর্থাৎ হিন্দু বিদ্বেষ হিসেবে তিনি পরিচিত হয়ে গেছেন। সুতরাং এক কথায় এই লোকটি অত্যন্ত স্বার্থপর এবং নিজের স্বার্থের জন্য গোটা দেশকে তিনি বিক্রি করছেন, এবং ভারত, বাংলাদেশ এবং আশেপাশের প্রতিবেশীদের ক্ষেত্রেও পুরো ব্যবস্থাটা মানে কূটনৈতিক সম্পর্কগুলোকে দূষিত করছে। একদম খুব সংক্ষেপে জানবো, আর একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাইবো তোমার কাছে ঋতুদা। যদি এই মোহাম্মদ ইউনুস গ্রেপ্তার হয়, পালিয়ে যায়, পদত্যাগ করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? কেউ কেউ বলছেন ডিসেম্বরে যদি নির্বাচন হয় এই 5-6 মাসের জন্য সেনা চালাবে দেশ। সেই সেনাকে কি মেনে নেবে বাংলাদেশের সাধারণ মানুষ? আমরা 8-9 মাস আগে যখন শেখ হাসিনা বিতাড়িত হচ্ছে দেশ থেকে, তখন এই সেনা কোটা আন্দোলনের বিরুদ্ধে গুলি চালানোর মতো ভূমিকা নিয়েছে। যদিও শেখ হাসিনা বলেছিলেন তারপরে বিতাড়িত হওয়ার পরে যে আমি সেই নির্দেশ দিইনি, তাহলে সেই সেনাকে কি বাংলাদেশ আবার মেনে নেবে 5-6 মাসের জন্য হলেও? দেখো স্মৃতি, অত্যন্ত মানে এই প্রশ্নটা হচ্ছে এখন জিও পলিটিক্সে আমাদের উপমহাদেশের $1 মিলিয়ন কোয়েশ্চেন। কিন্তু সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে এখন আর কোনো উপায় নেই। তার কারণ এই সেনাপ্রধান ইনি অত্যন্ত পেশাদার মানুষ, এবং সম্ভবত বাংলাদেশে আমি বলবো এ ধরনের সেনাপ্রধান খুব নজিরবিহীন। অর্থাৎ ক্ষমতার খুব কাছাকাছি এসেও তিনি কিন্তু ক্ষমতায় বসেননি, এবং তিনি বারবার করে বলছেন আমি কোনোরকমভাবে রাজনৈতিক আমার উচ্চাশা নেই। আমরা এরশাদের ঘটনা জানি, কিভাবে সেনা দখল করেছিল বাংলাদেশে। আমরা একের পর এক ঘটনা জানি, সেনা সুযোগ পেলেই একেবারে রাজনৈতিক মাসনদে গিয়ে বসে পড়ে। কিন্তু সেক্ষেত্রে এই মানুষটি অর্থাৎ যিনি এখন সেনাপ্রধান অত্যন্ত পেশাদার, তিনি চাইছেন, এবং তার সঙ্গে মোহাম্মদ ইউনুসের বিরোধটা কিন্তু দেশের স্বার্থ নিয়ে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে একমাত্র বাংলাদেশের সেনাপ্রধানই পারবে নির্বাচনটা করাতে। সুতরাং দেখার বিষয় এটাই তিনি এই দায়িত্বটা নেবেন কি নেবেন না। আমি শুধু স্মৃতি একটা কথা মনে করিয়ে দেব যে শেখ হাসিনা আজ জীবিত আছেন, এবং বাংলাদেশে মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসা অন্তর্বর্তীকালীন সরকার করার পেছনে কিন্তু সেনাবাহিনী, অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা থেকে সমস্ত কিছু সামলাচ্ছে এই সেনাবাহিনী। একেবারে আপাতত ধন্যবাদ ঋতুব্রতদা তোমাকে।